সেদিনই প্রথম সকলে ব্যাপারটি বুঝতে পারলে। কোন দিন গো, কি ব্যাপারটি বটেক? বাগানের বেড়ার দরজা খুলে উঠোনের দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল যমুনা বৌদি। উঠোনে তখন জমাটি আড্ডা বসেছে আশপাশের প্রায় 10টা বাড়ির মেয়ে বউদের। প্রধান বক্তা অবশ্যই সেখানে মিতা বৌদি। একটু মোটে দেরি হয়েছে কি হয়নি, কোন একটা গল্প বলা শুরু হয়ে গেছে দেখে ঠোঁট ফোলানোর ভান করল যমুনা। তারপর ঘোমটাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে বসে পড়ল কান্তা বৌদির পাশে। মাত্র কয়েকদিনই হলো এই গ্রামে এসেছে যমুনা ওর বর বিকাশের সঙ্গে, আর আসার পরপরই প্রবল বন্ধুত্ব হয়ে গেছে পড়শি বৌদের সাথে। এদের যে জিনিসটা যমুনার সবচেয়ে বেশি পছন্দের তা হলো মিতা বৌদিদের উঠোনে বসা এই আসরটা। চমৎকার গল্প বলতে পারে মিতা বৌদি, অসাধারণ সব গল্প মিতার বলার গুণে যেন জীবন্ত হয়ে চোখের সামনে ফুটে ওঠে। আরে সেই যে সেবার নবমীর বুইনের গ্রামে ভূতের কেইরামতি শুরু হলো নে, সেইটাই বলতেছিলাম। যমুনার দিকে তাকিয়ে এক মুখ হেসে বলল মিতা। মাত্র কয়েকদিন হলেও মিশুকে, সুন্দরী যমুনাকে গ্রামের প্রায় সব মেয়ে বউরাই ভালোবেসে ফেলেছে, আপন করে নিয়েছে। আবার গল্প শুরু হয়ে গেল। নবমীর বুইনের নাম দশমী। সেইবার দশমীদের গ্রামে বাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত রোগীর প্রাদুর্ভাব দেখা দিল। দিব্যি তর তাজা বাচ্চাগুলো হঠাৎ করেই কেমন জানি ফ্যাকাশে আর দুর্বল হয়ে যাচ্ছিল। গ্রামের চিকিৎসক তাদের পরীক্ষা কইরে দেখলেন কোনো কারণ ছাড়াই দিনে দিনে রক্ত শূন্য হয়ে পড়ছিল তারা। এখন দুশ্চিন্তায় তো পাগল হওয়া জোগাড় হলো তাদের নিরীহ বাবা মায়। দশমীর একটি মাত্র মেয়ে, ফুলকলি তার নাম। যেমন নাম তেমনই ফুলের মতো সুন্দর চটপটে মেয়েটা। পাড়ার এ বাড়ি ও বাড়ি সারা দিন একেরে দাপিয়ে বেড়ায়। গ্রামের সর্বত্র তার অবারিত দ্বার। সেই ফুলকলি একদিন দশমীরে এমন একখান কথা কইল যা শুনে রাতের ঘুম উইরা গেল দশমীর। পরদিন সকালে উঠেই দশমী ছুটল পাশের বাড়ির ময়নার কাছে। ময়না বলল তার বান্ধবী রত্নাকে, আর রত্না বলল মুনিয়াকে। এইভাবেই মোটামুটি ওই বেলা 11টার আগেই খবর একেবারে পাস কান হয়ে পৌঁছল গ্রামের মোড়লের কাছে। গ্রামের মাঠে জরুরি সভা বসলো দুপুরে। সবার পেতমেই বলতে বলা হলো দশমীরে। আগের দিন সন্ধ্যায় ফুলকলি তারে একখান অদ্ভুত ঘটনা বলে। সারাদিন টোটো করে বেড়ায় যে ফুলকলি, ইদানিং তার খেলার সাথীর অভাব হচ্ছিল। গ্রামের বহু বাচ্চা অসুস্থ, সেই সব বাড়ির লোকজনের মন মেজাজও খুব খারাপ। ফুলকলি তাই সেই দিন দুপুরে একা একাই বসেছিল গ্রামের একধারের আম বাগানে। এরপর কার বাড়িতে গেলে খেলা করা যাবে বসে বসে সেইটাই ভাবছিল সে। হঠাৎ মানুষের গলার আওয়াজ পেয়ে কি ভেবে একটা গাছের পিছনে লুকিয়ে পড়েছিল ফুলকলি। উকি মেরে দেখল উল্কিদি আর ফুলকিদি একটা আম গাছের তলায় বসে পাশে রাখা ঝোলা থেকে কি যেন বার করছে। ফুলকলি জানে ওদের ওই মস্ত ঝোলায় থাকে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। সেইগুলির দামেও খুব সস্তা। তাই তো মাস কয়েক আগে থেকে ফেরি করতে আসা এই দুই বোনের জন্যই সাগ্রহে অপেক্ষা করতে থাকে গ্রামের বাসিন্দারা, বিশেষত ওই মহিলারা। সেনা মুখ দেখে ওদের দিকে এগোচ্ছিল ফুলকলি। নজরে এলো ওরা খাবার বের করছে। মা বলে দিয়েছে খাবার খাওয়ার সময় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকাটা অভদ্রতা। ফুলকলি তাই ওইখানেই ঠায় দাঁড়িয়ে ওদের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। দেখলো উল্কিদি রুটি আর সবজি দুটো বাটিতে সাজিয়ে নিল। তারপর ঝোলা খুলে বের করে আনলো কয়েকটা পেঁয়াজ। ফুলকলি শুনেছে
ওরা যে সব বাড়িতে বিক্রি বাটা করে সেখান থেকেই 2টা করে কাঁচা পেঁয়াজ চেয়ে নেয়। এগুলো বোধহয় সেগুলোই হবে, কিন্তু এইগুলা তো কাঁটাও হয়নি, ওরা খাবে কিভাবে? ফুলকলি সাগ্রহে দেখতে থাকলো। ওইদিকে উল্কির হাতে পেঁয়াজগুলো দেখেই ফুলকির চোখ দুটো একেবারে জল জল করে উঠল। একটা পেঁয়াজ ছিনিয়ে নিয়ে সজোরে কামড় বসালো সেইটাতে। উল্কি আর একটা পেঁয়াজ নিয়ে চিবানো শুরু করলো। খোসা অব্দি ছাড়লো না। চোখ মুখ কুঁচকে ফুলকলি ফুলকিদি উল্কির খাওয়া দেখতে লাগলো। কিন্তু এ কি, ফুলকিদি ঠোঁটের কোণায় লাল রঙের কি যেন দেখা যাচ্ছে। ফুলকলি তাকিয়ে দেখলো উল্কিদির মুখের 2 পাশে কষ করিয়ে পড়ছে রক্ত। গাটা কেমন যেন ছমছম করে উঠল ফুলকলির। ওদের দিকে না গিয়ে ও সোজা দৌড় দিল গ্রামের দিকে। গ্রামে ঢুকতেই ওর প্রিয় বন্ধু তিন্নির বাড়ি। সোজা তিন্নিদের বাড়ির দালানে এসে হাঁপ ছাড়ল সে। তবে তিন্নির সঙ্গে খেলা করা হলো না। দিন 2 হলো তিন্নিকেও ওই বিশ্রী রোগে ধরেছে। চোখ বন্ধ করে সারাটা দিন শুয়ে থাকে বেচারি। ওর মাথার কাছে কিছুক্ষণ বসে বেরিয়ে আসলো ফুলকলি। ঘর থেকে বেরোনোর সময় দরজায় ঝোলানো কি একটা যেন মাথায় ঠেকতেই চোখ তুলে দেখলো ফুলকলি একটা খুব সুন্দর কাপড়ের পাখি। এগুলো সব উল্কিদের থেকে কেনা। উল্কিদির নামটা মনে পড়তেই এই রক্ত মাখা মুখের দৃশ্যটা চোখে ভেসে উঠল ফুলকলির। সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। আর কোথাও না গিয়ে ছুটে নিজের বাড়ি ফিরে এলো সে। তারপর সন্ধ্যের সময় কি বলবে না ভেবে ভেবে পুরো ঘটনাটা মাকে বলেই ফেলল সে। ফুলকলি তো তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। নির্ঘুম রাত কাটল দশমীর। গত কয়েকদিনের ঘটনা বলে ভেবে চিনতে দশমী দেখল যে গ্রামের বাচ্চাদের এই অদ্ভুত অসুখ আর উল্কি ফুলকি এই 2 বোনের গ্রামে জিনিস ফেরি করতে আসা একদম পরপরই যেন হয়েছিল। ওরা সপ্তাহে 2 দিন করে আসে, মঙ্গলবার আর শনিবার দুপুর নাগাদ। একটা ঝোলা নিয়ে কয়েকবারই ঘোরার পর কোথাও একটা বসে ওরা খাওয়া দাওয়া করে। তারপর আবার কিছু বাড়ি ঘুরে ফিরে যায়। ওরা যে কোথা থেকে আসে আর যাই বা কোথায় তা কেউ জানে না, জানারও বেশি চেষ্টাও করেনি। ওরা সস্তায় এত সুন্দর জিনিস আনে বলে অনেকেই ওদের থেকে জিনিস কিনছে। কেউ বা কিনবে বলে ঠিকও করে রেখেছে। দশমী যেমন ও ঠিক করে রেখেছে সামনের মাস পয়লা হাতে টাকা আসলেই কিছু একটা কিনবে সে। এই জিনিসগুলো আর ওই রক্তশূন্য হওয়ার মধ্যে কি কোনো সম্পর্ক আছে ভেবেই শিউরে উঠল দশমী। ভাগ্যি সে কিছুটি কিনেনি এখনো, না হলে কি ফুলকলিও। দশমীর মুখ থেকে সব শুনে বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়ল জমায়েত হওয়া গ্রামবাসীরা। তারা যেন পরপর সব মিলিয়ে নিচ্ছিল আর আতঙ্কে একেবারে হিম হয়ে যাচ্ছিল সবাই। এতদিন ধরে কাদের থেকে কেনাকাটা করছে তারা। সবার সকলে মিলে ঠিক করা হলো যে পরদিন ওই 2 বোন আসলেই তাদের আটক করা হবে, জানতেই হবে যে তারা আসলে কে। তো এইভাবে গ্রামের সকলে ব্যাপারটি বুঝতে পারলে রে। সমবেত সকলের জানার আগ্রহ তখন তুঙ্গে। তাদের দেখা আর কেউ পায়নি গো। সেদিনের পর থেকে ওই 2 বুইন যেন হাওয়ায় উবে গেল গো। মিতা জানালো দশমী বলেছিল যে উল্কি ফুলকিকে আর সেই গ্রামে দেখতে পাওয়া যায়নি। ভীত গ্রামবাসীরা এরপর এক বড় গুণিনের শরণাপন্ন হয়েছিল। তার পরামর্শ মতো 2 বোনের থেকে কেনা সব জিনিস একসঙ্গে গ্রামের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারও বেশ কিছুদিন পর থেকে বাচ্চাগুলো আস্তে আস্তে ভালো হয়ে উঠেছিল।
যমুনার সঙ্গে মিতা বৌদিদের বাড়ি থেকে ফেরার সময় আজকের গল্পটার কথাই ভাবছিল কান্তা। ওর সামনে রাস্তায় যে এক টুকরো পাথর বিপজ্জনকভাবে উঁচু হয়ে রয়েছে সেটা তার চোখেই পড়ল না। পড়বিত পর কান্তার বাঁ পাটা ঠিক পাথরটার ওপরেই পড়ল। মাগো! এই বলে রাস্তার উপর সজোরে হোঁচট খেয়ে পড়ল কান্তা। কঠিন রাস্তার উপর তার মাথাটা ঠুকে গেল। আচমকা এই আঘাতের ফলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ল। যমুনা একটু এগিয়ে গিয়েছিল। কান্তাকে পড়ে যেতে দেখে এদিক ওদিক তাকিয়ে সে এগিয়ে এলো। তাকে অচেতন দেখে আরো কাছে এসে ঝুঁকে পড়ল কান্তার মুখের ওপর। তারপর নিজের মাথার ঘোমটাটা আরেকটু নিচের দিকে টেনে নিয়ে মুখ নামিয়ে নিল কান্তার গলার কাছে। নির্জন আপাত নিস্তব্ধ রাস্তায় শুধু শোনা যেতে লাগলো চুকচুক করে পান করার শব্দ, সতৃপ্ত। অবশেষে ঘুম ভাঙল কান্তার। রাত তখন প্রায় 8টা। শরীর খুব দুর্বল, মনে হয় উঠে বসার ক্ষমতাটুকুও নেই। সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে হোঁচট খেয়ে পড়ে গেছিল সে। তারপর কি হয়েছিল আর কিভাবেই বা সে বাড়ি পৌঁছল কিছুই মনে নেই তার। মেয়ের কাছে শুনল যে যমুনার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এসে কান্তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর সবাই মিলে ধরাধরি করে ওকে ঘরে পৌঁছে দিয়ে যায়। ইতিমধ্যে কান্তার স্বামী হলধর ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসেছে। প্রবীণ ডাক্তারবাবু কান্তাকে পরীক্ষা করে বললেন, বৌমা, তোমার তো দেখছি শরীরে ভালো রকম রক্তাল্পতা রয়েছে। তারপর কান্তার স্বামীর দিকে ফিরে বললেন, হলধর, বৌমার ব্লাড প্রেশারটাও কিন্তু খুব লো দেখছি। এরকম অবস্থায় ঘোরাঘুরি করা উচিত হয়নি। তোমার আগেই আমাকে ডাকা উচিত ছিল। কান্তার স্বামী হলধর অবাক হয়ে বলে ওঠে, কি বলছেন ডাক্তারবাবু? আজ বিকাল অবধি তো আপনার বৌমা একেবারে খাসা ছিল। সাইরা দিন ধইরা এই সংসারের কাজকর্ম সব করেছে নিজে হাতে। তারপর ওই বিকালে গেছিল ওই মিতা বৌদিদের ঘরে, গ্রামের ওই বৌজিদের আড্ডায়। এই সেখান থেকে ফেরার কালেই তো পথে ফিট হইয়া পড়ে। হঠাৎ কইরা এমনটা হলো কেনে? হলধরের কথা শুনে ডাক্তারবাবু অবাক হলেন। তিনি বললেন, আঘাতের ফলে শরীর থেকে একসাথে অনেকটা রক্ত বেরিয়ে গেলে এমনটা হতে পারে, কিন্তু বৌমার তো তেমন বড় চোট কিছু লাগেনি দেখছি। কপালের কাছটা কেবল একটু কেটে গেছে। তারপর একটু থেমে বললেন, ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওটা চলুক। পাশাপাশি কয়েকদিন বেড রেস্ট নিলেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের ওষুধের গুণে আর হলধরের যত্নের ফলে কান্তা ধীরে ধীরে সেরে উঠল। কিন্তু তাদের গ্রামে দেখা গেল বিপর্যয়। কান্তার রহস্যময় রক্তাল্পতার অসুখ ছড়িয়ে পড়ল সারা গ্রামে। ঘটতে লাগলো বিচিত্র আর রহস্যময় সব ঘটনা। মাঝে মাঝেই কাউকে না কাউকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যেতে লাগলো গ্রামের এখানে সেখানে। প্রতি ক্ষেত্রেই ডাক্তারি পরীক্ষায় অসুস্থতার কারণ হিসেবে খোঁজ মিলল তীব্র রক্তাল্পতার। কিন্তু কি কারণ এই আকস্মিক রক্তাল্পতার? গ্রামের মানুষের মনে জেগে উঠল সন্দেহ। তবে কি ক্রমে ক্রমে আশপাশের দু একটি গ্রামের মতো এখানেও ছড়িয়ে পড়ল রক্ত পিশাচিনীদের গল্প। এর মধ্যেই আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো এই গ্রামে। বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে। তারা হঠাৎ কিভাবে যে উধাও হলো সেটা বুঝতেই পারল না কেউ। তার ওপর গ্রামের শ্মশানে একদিন সকালে পাওয়া গেল কয়েকটা আধ খাওয়া মানুষের মৃতদেহ। এই গ্রামের সুখু গোয়ালার শ্বশুরবাড়ি দশমীদের গায়ে। সেখানে সেই দুদিন বোন উল্কি এবং ফুলকিকেও সে নিজের চোখে দেখেছিল। একদিন সকালে সে ছুটে এলো গ্রামের মোড়ল দেবু গোস্বামীর কাছে। মোড়ল মশাই, হাঁপাতে হাঁপাতে বলে ওঠে সুখু গোয়ালা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে সুখুয়া? মোড়ল মশাইয়ের উত্তরে সুখু গোয়ালা জানায় যে দশমীদের গ্রামের সেই দুই বোন উল্কি এবং ফুলকিকে সে যেন দেখতে পেয়েছে এই গ্রামেও।
অমনি তাদের খোঁজে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না, যেন কর্পূরের মতো উবে গেছে দুই বোন। তার মানে এই সবই ওই দুই রক্ত পিশাচিনীর কীর্তি। গ্রামবাসীদের মনে এই ধারণা আরো বদ্ধমূল হয়ে ওঠে। পুরো গ্রাম আতঙ্কে সিঁটিয়ে থাকে। সংকট কাটাতে গ্রামের মোড়ল দেবু গোস্বামী গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা সভা বসালেন। সভায় অনেক বিচার বিশ্লেষণের পর গ্রামের মাতব্বররা ভেবেচিন্তে এক নিধান দিলেন। তারা একযোগে বললেন যে রক্ত পিশাচিনীদের হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে পারেন একজনই, বাঁকুড়ার ছাতনা গ্রামের প্রসিদ্ধ তান্ত্রিক বিক্রমজিৎ মিশ্র। তন্ত্রমন্ত্রের জোরে ভূত প্রেত পিশাচ ইত্যাদি দূর করার ব্যাপারে ওর ভালোই নামডাক রয়েছে। মোড়ল দেবু গোস্বামীর পরিবারের সঙ্গেও ওর বেশ পুরনো সম্পর্ক। তড়িঘড়ি খবর পাঠানো হলো সেই তান্ত্রিকের কাছে। দুদিন পর তান্ত্রিক বিক্রমজিৎ মিশ্র হাজির হলেন গ্রামে। বিকেলের দিকে পুরো গ্রামটা ঘুরে দেখলেন তিনি। গ্রামের এক প্রান্তে অবস্থিত ভগবতী মাতার মন্দির, সেখানেই আস্তানা গাড়লেন তান্ত্রিক মশাই। মন্দিরে সন্ধ্যারতির সময় গ্রামের সকল মানুষ একে একে হাজির হলেন মন্দির প্রাঙ্গণে। আরতির পরে নিজের আস্তানা থেকে মন্দিরের খোলা প্রাঙ্গণে বেরিয়ে এলেন তান্ত্রিক মশাই। সমবেত গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা কেউ ভয় পেও না। হাজার অঘটন ঘটলেও ওই রক্ত পিশাচিনীদের হাত থেকে মায়ের কৃপায় তোমাদের রক্ষা করব আমি। এই কথা শুনে বুকে যেন বল ফিরে এলো, মুখে ফুটে উঠল হাসির ঝলক। মন্দিরের ঠিক পেছনেই ঘন জঙ্গল। অন্ধকার সেই জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ঝিঁঝির ডাক। মাঝে মাঝে শোনা যাচ্ছে নিশাচর পাখির কর্কশ ধ্বনি। গ্রামের এক পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। মন্দিরের অদূরেই নদীর ঘাট এবং তৎসংলগ্ন শ্মশান ভূমি। ওই দিক থেকে রাতের নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝেই ভেসে আসছে শেয়ালের হুক্কা হুয়া রব। মন্দিরের এক প্রান্তে একটা ছোট কুঠুরিতে বসে মন দিয়ে শব্দগুলো শুনছিলেন বিক্রম ঠাকুর। বিক্রম ঠাকুর অর্থাৎ বিক্রমজিৎ মিশ্র। ঘরের এক কোনায় টিমটিম করে জ্বলছে একটা প্রদীপ। তার ক্ষীণ আলোতেও বিক্রম ঠাকুরের চওড়া কপালে চিন্তার বলিরেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি গতিক ভালো বুঝছেন না। বিক্রম ঠাকুর একজন উচ্চকোটির সাধক। তার সূক্ষ্ম অনুভূতির সাহায্যে তিনি অনুভব করতে পারছেন যে তার প্রতিপক্ষ প্রবল শক্তিধর। বেশ কিছুদিন যাবৎ এই অঞ্চলের গ্রামগুলোতে রক্ত পিশাচিনীদের উপদ্রবের কথা শোনা যাচ্ছে। প্রথম দিকে কেবল ছোটরাই এদের শিকার হচ্ছিল, কিন্তু এই গ্রামে সম্প্রতি কয়েকজন প্রাপ্তবয়স্কা নারী ও পুরুষও এদের দ্বারা আক্রান্ত হয়েছে। এছাড়া এর পাশাপাশি শুরু হয়েছে আরও বিবিধ রকমের সব উপদ্রব। অর্থাৎ পিশাচিনীদের শক্তি এবং দুঃসাহস দুটোই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজ গ্রাম পরিদর্শনের সময় তিনি গ্রামবাসীদের মধ্যে এদের উপস্থিতি টের পেয়েছেন। তার মন বলছে এরা বাইরের কেউ নয়, খুব সম্ভবত গ্রামের সাধারণ বৌঝিদের মধ্যেই এরা মিলেমিশে রয়েছে। বিক্রম ঠাকুর দেখেছেন যে গ্রামের লোক আতঙ্কে সিঁটিয়ে রয়েছে, কিন্তু এসব ক্ষেত্রে ভয় পেলে বিপদ আরও বাড়বে। তাই তাদের মনে সাহস সঞ্চারের জন্যই তিনি ঘোষণা করেছেন যে তিনি তাদের রক্ষা করবেন। কিন্তু ব্যাপারটা যে কতটা কঠিন সেটা বিক্রম ঠাকুরের চেয়ে ভালো আর কেউ জানে না। বিক্রম ঠাকুরের ওই ঘোষণার কথা নিশ্চয়ই রক্ত পিশাচিনীদের কানেও গেছে। তারা নিশ্চয়ই এই ঘোষণায় খুশি হয়নি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিন্দুমাত্র সুযোগ পেলেই তারা বিক্রম ঠাকুরকে শেষ করে ফেলতে চাইবে। কিন্তু বিক্রম ঠাকুর জানেন যে মায়ের এই মন্দিরে তিনি সম্পূর্ণ নিরাপদ, এখানে কেউ তার কোনো রকম ক্ষতি করতে পারবে না। কিন্তু মায়ের কোলে নিরাপদে বসে থাকলে তো বিক্রম ঠাকুরের চলবে না। গাঁয়ের লোক তার মুখের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। রক্ত পিশাচিনীদের বিভীষিকা দূর করার একটা উপায় তাকে বের করতেই হবে। গুরুদেব, বিক্রম ঠাকুর আপন মনে বলে উঠলেন, হ্যাঁ, একমাত্র তিনিই পারেন এই কঠিন সমস্যা থেকে উদ্ধারের পথ দেখাতে। বিক্রম ঠাকুরের গুরু তন্ত্রাচার্য কালেশ্বরানন্দ বাংলার কোল সমাজে
একজন সিদ্ধ পুরুষ রূপে স্বীকৃত। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন বহু দূরে, উজ্জয়িনী নগরীতে। মহাকালেশ্বর শিব এবং মাতা হরসিদ্ধির মন্দিরে সুশোভিত এই নগরী একই সাথে শৈব এবং শাক্ত দুই সম্প্রদায়েরই পরম পবিত্র তীর্থ। গুরুদেব তীর্থদর্শন এবং একটি বিশেষ যজ্ঞ সম্পন্ন করার উদ্দেশ্যে ওখানে গিয়েছেন। কিন্তু দূরে থাকলেও বিক্রম ঠাকুরের বিশ্বাস যে তার ডাক গুরুদেবের কানে ঠিক পৌঁছে যাবে। প্রিয় শিষ্যের আকুল আহ্বানে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। বিক্রম ঠাকুর ঘরের মেঝেতে আসন পেতে বসলেন। তারপর চোখ বন্ধ করে এক মনে গুরুদেবকে ডাকতে লাগলেন। কতক্ষণ এভাবে ডেকেছেন খেয়াল নেই। হঠাৎ তার মনশ্চক্ষু একটা তীব্র জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল, আর সেই জ্যোতির মধ্যে ফুটে উঠল কালেশ্বরানন্দের অবয়ব। প্রণাম নেবেন গুরুদেব। বিক্রম ঠাকুর মনে মনে বললেন, বিশেষ বিপদগ্রস্ত হয়েই আপনাকে স্মরণ করেছি। জ্যোতির্ময় মূর্তিটি হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করল। পর মুহূর্তেই বিক্রম ঠাকুরের কানে ভেসে এলো কালেশ্বরানন্দের সুগভীর কণ্ঠস্বর। তোর সমস্যার কথা আমি জানি, কিন্তু দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে দেহে রোগ বাসা বাঁধবে, এটাই তো স্বাভাবিক। মার্জনা করবেন গুরুদেব, যদি একটু বুঝিয়ে বলেন। জ্যোতির্ময় মূর্তিটির মুখাবয়বে একটি স্মিত হাস্য ফুটে উঠল। বিক্রম, তুই নিশ্চয়ই জানিস যে প্রতিটি গ্রাম বা জনপদকে ঘিরে থাকে একটি আধ্যাত্মিক সুরক্ষা বলয়। জানি গুরুদেব। বেশ, তাহলে এটাও নিশ্চয়ই জানবি যে ওই বলয়ের শক্তি নির্ভর করে জনপদের মানুষগুলির আচরণের উপর। যদি ওই জনপদে অন্যায় অবিচার ঘটতে থাকে, তাহলে আধ্যাত্মিক সুরক্ষা বলয়ও দুর্বল হতে থাকে, আর তখনই ওই জনপদে অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে, আর তা সাথে নিয়ে আসে আদি ভৌতিক অথবা আদি দৈবিক সংকট। অর্থাৎ এক্ষেত্রেও? হ্যাঁ, এই গ্রামের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হলে আগে এই অঞ্চলে ঘটে যাওয়া অন্যায় অবিচারের প্রতিকার করতে হবে। কিন্তু এখানে কি এমন অন্যায় অবিচার ঘটেছে যার জন্য? সেটা তোকেই খুঁজে বের করতে হবে বিক্রম। বেশ, কিন্তু তারপরে কি? অন্যায় অবিচারের প্রতিকার হলেই অশুভ শক্তিগুলি তাদের প্রভাব হারাবে। তখন অমাবস্যার গভীর রাত্রিতে শ্মশান ভূমিতে একটি বিশেষ যজ্ঞ সম্পন্ন করলেই তোর অভীষ্ট সিদ্ধ হবে। সেটা কোন যজ্ঞ প্রভু? যথা সময়ে জানতে পারবি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর আবার শোনা গেল কালেশ্বরানন্দের গমগমে কণ্ঠস্বর। মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন তোকে সফল করেন। আজ তবে আসি। ধীরে ধীরে কালেশ্বরানন্দের জ্যোতির্ময় মূর্তিটি অন্তর্হিত হল। বিক্রম ঠাকুর গুরুদেবের বিলীয়মান মূর্তির উদ্দেশ্যে মনে মনে প্রণাম করলেন। তারপর চোখ মেলে তাকালেন। তিনি দেখলেন খোলা জানলা দিয়ে ভোরের নরম আলো ঘরে প্রবেশ করছে। হাঁটতে হাঁটতে গ্রামের সীমানায় যে বড় বটগাছটা আছে সেখানে চলে এসেছিলেন বিক্রম ঠাকুর। সকালের মিঠে রোদে গাছের পাতাগুলো যেন খিলখিলিয়ে হাসছে। সেই সবুজ পাতার সমারোহে একটা অদ্ভুত বস্তু চোখে পড়ল তার, একটা কাপড়ের তৈরি পাখি। গাছের ডালে এমনভাবে বসানো হয়েছে দেখলে মনে হবে যেন একটা জীবন্ত পাখি বসে আছে। বিক্রম ঠাকুরের মনের মধ্যে কেমন একটা অস্পষ্ট সন্দেহ উঁকি মারল। তিনি সীমানা বরাবর পুরো গ্রামটা প্রদক্ষিণ করার সিদ্ধান্ত নিলেন। প্রায় 1 ঘন্টা পরে তিনি আবার সেই বটগাছটার নিচে এসে দাঁড়ালেন। যা ভেবেছিলেন তাই। গ্রামের চারিদিকে কেউ একটা অদৃশ্য বন্ধনী রেখে দিয়েছে, কিন্তু এই ধরনের বন্ধনী তো পিশাচদের অনুপ্রবেশ আটকানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে কি অন্য কোনো তন্ত্র সাধক আগেই? সহসা মাথার ওপর ডানা ঝাপটানোর আওয়াজে
বিক্রম ঠাকুরের চিন্তার জাল ছিন্ন হলো। ওপরে তাকিয়ে তিনি দেখলেন একটা কাপড়ের তৈরি রঙিন পাখি। এটা আগেরটার থেকে আলাদা, কিন্তু এটা নিজে নিজে উড়ছে কিভাবে? তার মানে পাখিটা বিক্রম ঠাকুরের মাথার ওপর একটা চক্কর দিয়ে পূর্ব দিকে উড়ে চলল। বিক্রম ঠাকুর দ্রুত পদে পাখিটাকে অনুসরণ করতে লাগলেন। পাখিটার পেছনে ছুটতে ছুটতে একসময় তিনি গ্রামের শ্মশানে এসে পৌঁছলেন। সেখানে একটা অদ্ভুত দৃশ্য দেখে বিক্রম ঠাকুর থমকে গেলেন। দুটি মেয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, আর তাদেরকে ঘিরে উড়ে বেড়াচ্ছে অসংখ্য কাপড়ের তৈরি পাখি। দেখে মনে হচ্ছে তারা যেন অচেতন মেয়ে দুটিকে পাহারা দিচ্ছে। বিক্রম ঠাকুর মেয়ে দুটির কাছে ছুটে গেলেন। তিনি দেখলেন তাদের শ্বাস চলছে, অর্থাৎ তারা বেঁচে আছে, কিন্তু তাদের সারা শরীরে আঘাতের চিহ্ন, যেন কোনো সাপদের সাথে লড়াই করছে তারা। সারা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। আর দেরি করলেন না বিক্রম ঠাকুর। তিনি পাশের বটগাছটা থেকে একটা পাতা ছিঁড়ে নিলেন, তারপর একটা ছোট কাঠি নিয়ে তাতে কি সব আঁকিবুকি কাটলেন। এরপর সেটা ছুঁড়ে দিলেন ওপরের দিকে। হালকা হাওয়ায় পাক খেয়ে ভেসে চলল পাতাটা। বিক্রম ঠাকুর সেই শ্মশানভূমিতেই পদ্মাসনে বসলেন। কাল রাতে কি ঘটেছে সেটা তাকে জানতে হবে। গ্রামবাসীদের মুখে তিনি উল্কি ও ফুলকির যে বিবরণ শুনেছেন, তাতে এরাই যে সেই দুই বোন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এদের কাছ থেকে কোনো অশুভ শক্তির আভাস তিনি পাচ্ছেন না। বরং এদের চারপাশ ঘিরে রয়েছে প্রচণ্ড শক্তিশালী এক দৈব বলয়। আর যাই হোক, এরা কিছুতেই রক্ত পিশাচিনী হতে পারে না। তাহলে এরা কারা? কাল রাতে এখানে কি ঘটেছিল এগুলো তাকে জানতে হবে। বিক্রম ঠাকুর চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন। প্রতিদিন সকালে সূর্য নমস্কার করার পরে হালকা ব্যায়াম করেন মোড়ল দেবু গোস্বামী। আজও তিনি সূর্য নমস্কার সেরে সবে চোখ খুলেছেন, তখনই চোখের সামনে একটা বটগাছের পাতা দেখতে পেলেন। এমনিতে হয়তো তিনি গুরুত্ব দিতেন না, কিন্তু তার চোখে পড়ল যে পাতাটার গায়ে কি সব আঁকিবুঁকি কাটা, আর সেখান থেকে সূর্যরশ্মির মতো আলো ঝিলিক দিচ্ছে। দেবু গোস্বামী তৎক্ষণাৎ যা বোঝার বুঝে নিলেন। বিক্রম ঠাকুরের ওই মায়াবী সংকেত লিপির সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত। আর দেরি না করে তিনি তখনই ছুটলেন গায়ের লোকজন জড়ো করতে। বিক্রম ঠাকুর শ্মশানে আছেন, আর সেখানেই সবাইকে ডেকেছেন। গ্রামবাসীরা শ্মশানে গিয়ে এক অদ্ভুত অভাবনীয় দৃশ্য দেখতে পেল। এক ঝাঁক রঙিন কাপড়ের পাখি উড়ে বেড়াচ্ছে, আর তার মাঝখানে ধ্যানরত অবস্থায় বসে আছেন বিক্রম ঠাকুর। তার পায়ের কাছে পড়ে রয়েছে দুটি মেয়ের অচেতন দেহ। সবাই সোল্লাসে চিৎকার করতে লাগলো। রক্ত পিশাচিনী ধরা পড়েছে, কিন্তু মোড়ল দেবু গোস্বামী সবাইকে চুপ করালেন। তার মনে হলো ব্যাপারটা এত সহজ নয়, কারণ সেক্ষেত্রে বিক্রম ঠাকুর এভাবে তাদেরকে ডেকে পাঠাতেন না। সবাইকে অবাক করে দিয়ে বিক্রম ঠাকুর একটা হুঙ্কার দিয়ে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে। তোরা জানিস না তোরা কি ভুল করেছিস। বিক্রম ঠাকুরের রুদ্রমূর্তি দেখে দেবু গোস্বামী বললেন, কি অন্যায় হয়েছে বাবা ঠাকুর? গ্রামের অধিষ্ঠাত্রী দেবীর মন্দির থেকে মূর্তি চুরির অপবাদ দিয়ে তোরা পুরোহিতকেই গ্রাম ছাড়া করেছিস। কিন্তু বাবা ঠাকুর। দেবু গোস্বামীকে হাতের ইঙ্গিতে থামিয়ে দিয়ে বিক্রম ঠাকুর বললেন, প্রায় 3 প্রজন্ম ধরে ওরা এই গাঁয়ের মন্দিরের পুরোহিত। তোরা কিভাবে পুরোহিতকে সন্দেহ করলি? বিক্রম ঠাকুরের রুদ্র রূপ দেখে সবাই ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। দেবু গোস্বামী কোনো রকমে সাহস সঞ্চয় করে বললেন, কিন্তু বাবা ঠাকুর, বিকাশের বউ যে ওরে নিজের সৈক্যে চুরি করতে দেখেছিল, আর তাছাড়া শহরে যাওয়ানোর সময় ওনার ব্যাগ থেকেই তো মূর্তিখান পাওয়া গিয়েছিল বাবা ঠাকুর। কি কি বিকাশের বউ? হ্যাঁ? বিক্রম ঠাকুর অট্টহাস্য করে বলে উঠলেন,
ওই ছলনাময়ী ছলনায় তোরাও পা হরকালি। কি বলছেন বাবা ঠাকুর? মনে করে দেখ, তোদের গ্রামে রক্ত পিশাচিনীর উৎপাত কবে থেকে শুরু হয়েছিল? বিক্রম ঠাকুরের কথা শুনে গ্রামবাসীরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তোদের পুরোহিত ঠাকুর চুরি করেননি। বিক্রম ঠাকুর বললেন, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল, আর সেই কারণে দেবী কুপিত হয়েছেন তোদের উপর। ফলে নিষ্ক্রিয় হয়ে পড়েছে তোদের গ্রামের আধ্যাত্মিক সুরক্ষা বলয়, আর তারপর থেকেই তাণ্ডব শুরু করেছে ওই রক্ত পিশাচিনী। কি বলছেন বাবা ঠাকুর? মোরা এত বড় ভুলটা করেছি? শুধু তাই নয়, যারা এই পিশাচিনীটাকে আটকাতে পারত তাদেরকেই পিশাচিনী ভেবে তোরা মারতে গিয়েছিলি। বিক্রম ঠাকুর একবার অচেতন মেয়ে দুটির দিকে তাকালেন, তারপর বললেন, ওরা যদি সঠিক সময় গ্রামে প্রবেশ করতে পারত তাহলে ঘটনা এতদূর গড়াতো না। সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। বিক্রম ঠাকুর আবার বলে উঠলেন, দেখ, ভালো করে দেখ, দেখে কি মনে হচ্ছে এরা রক্ত পিশাচিনী? হ্যাঁ, এই কথার কেউ কোনো উত্তর দিল না। ওরে মূর্খের দল, এরা পিশাচিনী নয়, বরং এরাই তোদের বাঁচাতে ওই পিশাচিনীটার সাথে লড়েছে। এই গ্রাম ছেড়ে যাতে সেই পিশাচিনীটা পালাতে না পারে তার জন্যই এরাই গায়ের সীমানা বরাবর পিশাচ বন্ধনী দিয়েছে। আর কাল রাতে ওই পিশাচিনীটার সাথে যুদ্ধ করে আজ ওদের এই অবস্থা হয়েছে। ওদের একার ক্ষমতায় ওরা ওই পিশাচিনীকে হারাতে পারবে না সেটা জেনে ওরা লড়াই করেছে, আর তোরা এদেরকেই মারতে চাইছিলি। হ্যাঁ? বিক্রম ঠাকুরের কথা শুনে গ্রামবাসীরা হতবুদ্ধি হয়ে পড়ে। নে, আর দেরি করিস না, এদেরকে ভগবতী মায়ের মন্দিরে নিয়ে চল, বাকি ঘটনা এদের মুখ থেকেই শুনবি। তারপর দেবু গোস্বামীর দিকে ফিরে বলেন, দেবু, তুমি পুরোহিত মশাইকে সম্মানের সাথে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। বিক্রম ঠাকুরের পরামর্শে মোড়ল দেবু গোস্বামী তৎক্ষণাৎ পুরোহিত মশাইয়ের সন্ধানে চারিদিকে লোক পাঠালেন, আর সেই দুই বোনকে সবাই মিলে ধরাধরি করে নিয়ে চলল ভগবতী মায়ের মন্দিরে। তাদের মাথার ওপর দিয়ে উড়ে চলল এক ঝাঁক রঙিন কাপড়ের পাখি। বিক্রম ঠাকুরের সাহায্যে আর গ্রামবাসীদের সেবা শুশ্রূষার ফলে অল্প কিছুক্ষণের মধ্যেই চোখ মেলে তাকালো দুই বোন। একসঙ্গে এত লোকজন দেখে প্রথমে ভয় পেয়ে গেলেও পরে সামলে নিল। বিক্রম ঠাকুর স্মিত হেসে ওদের বললেন, আর কোনো ভয় নেই তোদের, গ্রামের মানুষ আর তোদের তাড়া করবে না। তোরা ওদের জন্য কি করেছিলিস ওরা সবাই সবটা জেনে গেছে। এবার তোরা নিজেদের সব বৃত্তান্ত খুলে বল দেখিনি, কেনই বা এত অল্প ক্ষমতা নিয়ে ওই ভয়ঙ্কর পিশাচিনীটার সাথে লড়াই করতে গেছিলি তোরা? বিক্রম ঠাকুরের কথা শুনে উঠে বসল উল্কি। তারপর তাকে প্রণাম করে সে বলল, আমাদের বৃত্তান্ত জানতে চাইছেন? কিন্তু সে যে এক দীর্ঘ কাহিনী। হোক দীর্ঘ, তোরা নির্দ্বিধায় বল। বেশ, তবে শুনুন। এই বলে সে তার কাহিনী আরম্ভ করল। সীতাপুর গ্রামে উমাপদ আচার্যের দুটি মেয়ে ছিল, হিরণময়ী আর মৃন্ময়ী। একদিন যজমান বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ করেই আচার্য মশাই লক্ষ্য করলেন কালো মেঘের ঘন ঘটায় ছেয়ে গিয়েছে পুরো আকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। নিরুপায় হয়ে নিকটবর্তী শ্মশানের শিব মন্দিরে আশ্রয় নেন উমাপদ আচার্য। প্রচণ্ড দুর্যোগের মধ্যে চোখ বন্ধ করে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকেন তিনি। হঠাৎই ঝড় বৃষ্টির শব্দকে ছাপিয়ে তার কানে আসে অন্য একটা শব্দ, একটা বাচ্চার কান্নার শব্দ। সেই কান্নার উৎস সন্ধানে গিয়ে তিনি দেখেন একটা মহিলার মৃতদেহ, গলার হাড় আর তাতে থাকা একটা অদ্ভুত মূর্তি আর পরনের কাপড় দেখে বোঝা যায় যে মহিলা বিদেশিনী, আর
পেটের কাছে আছে রক্ত মাখা একটা সদ্যজাত শিশু। উমাপদ অবাক হয়ে দেখলেন যে সেই মহিলার হাতে একটা ছুরি। তাহলে কি নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের পেট কেটে? প্রবল বৃষ্টিপাতের মধ্যে সেখানে দাঁড়িয়ে আর কিছু ভাবার মতো সময় তিনি পেলেন না। নিজের গায়ের চাদর দিয়ে ঢেকে বাচ্চাটাকে নিয়ে ঘরে ফিরে গেলেন। এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলার পর থামল উল্কি। সবাই মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিল। বিক্রম ঠাকুরও শুনছিলেন অর্ধ নিমিলিত চোখে। একটা দীর্ঘশ্বাস ফেলে উল্কি আবার কথা শুরু করলো। সেদিন যদি ওই দুর্যোগ না শুরু হতো, আর আমার বাবা যদি ওই মন্দিরে না যেতেন, তাহলে হয়তো আজ এই রক্ত পিশাচিনীর আবির্ভাবই হতো না। চমকে উঠল সবাই। চোখ মেলে তাকালেন বিক্রম ঠাকুর। তারপর বললেন, তুই উমাপদ আচার্যের মেয়ে? হ্যাঁ, আমি হিরণময়ী, আর আমার বোন মৃন্ময়ী। আর যাকে আপনারা খুঁজছেন সেও আমাদেরই বোন, চিন্ময়ী। বোন বলছি কারণ ছোট থেকে তাকে নিজের হাতেই মানুষ করেছি। কোলে নিয়ে ঘুরে বেরিয়েছি সারা গ্রাম। ছোটবেলায় ও একেবারে অন্যরকম ছিল। যদিও খুব কম কথা বলতো চিনু, বেশিরভাগ সময়টাই একা একা থাকতো। তবে আমার আর মিনুর সাথে যখন থাকতো তখনই ও সবচেয়ে বেশি খুশি থাকতো। ওর ওই হাসি মুখ দেখলে আপনিও ভাবতে পারবেন না যে কিভাবে ও একজন ক্রূর পিশাচিনীতে পরিণত হতে পারে। কথা থামিয়ে নিজের হাঁটুর মাঝে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো হিরণময়ী। ততক্ষণে ওর ছোট বোনও উঠে পড়েছে। সে গিয়ে জড়িয়ে ধরল দিদিকে। তোর কথা শুনে বুঝতে পারছি ছোটবেলায় ওর মধ্যে কোনো রকম বৈশাচিক শক্তি জাগরিত হয়নি। আচ্ছা, আর কখন তোরা বুঝতে পারলি? ওর যখন 15 বছর বয়স, তখন আমার বাবা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। সকলেই আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ একদিন বাবা আবার পুরোপুরি সুস্থ স্বাভাবিক হয়ে গেলেন। অসুখের কোনো চিহ্নই আর তার শরীরে ছিল না। খুব অদ্ভুতভাবে পরদিন সকালে শ্মশানের কাছে ওনার রক্তশূন্য মৃতদেহ পাওয়া গেল। আমরা সবাই কষ্ট পেয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল চিনু। বাবার দাহ কার্য সমাপ্ত করার পর সেদিন রাতেই এক ভয়ানক সত্য জানতে পারলাম আমরা। সেদিন রাতে চিনু আমাদের বলে যে ছোটবেলা থেকেই একটা অদ্ভুত দর্শন মহিলাকেও দেখতে পায়। পরে সেই মহিলা ওকে জানিয়েছে যে সেই নাকি ওর মা। বাবার যখন অসুখ হয় তখন সবাই হাল ছেড়ে দেয়। সেই সময় ওই মহিলা ওকে পরামর্শ দেয় যে তাকে ওর বাবার দেহে প্রবেশ করতে দিলে ওই মহিলা বাবার অসুখ সারিয়ে দেবে। চিনু ভেবে দেখে যে বাবার জন্যই তো ও আজ এত বড় হয়েছে, মায়ের মতো দিদিদের পেয়েছে। তাই মহিলার প্রস্তাবে রাজি হয়ে যায় চিনু। এরপর মহিলার কথা মতো বাবা সুস্থ হয়ে যায়, কিন্তু পরের দিনই সেই শয়তানি আমাদের বাবাকে মেরে ফেলে। চিনুর কাছে এইসব শুনে আমার প্রথমে খুব রাগ হয়েছিল, কিন্তু তারপর যখন ও জানালো আজ রাতের পর ওর দেহ অন্য কেউ নিয়ে নেবে, তখন খুব অবাক হয়ে গিয়েছিলাম আমরা। চিনু জানায় যে সেই পিশাচিনী ওর শরীর কবজা করে ধ্বংসলীলা চালাবে, আর সেটা আমাদের আটকাতে হবে। এরপর একটা অদ্ভুত দেখতে বই চিনু আমাদের দেয়, ভৈরবী গ্রন্থ। বাবার সেই বই যেটা আমরা এর আগে কোনো দিনও হাতে নিয়ে দেখিনি। চিনু সেই বই আর তার নিজের শরীরের রক্ত একটা ছোট্ট শিশিতে করে আমাদের দেয়। জানায় যতক্ষণ এই রক্ত আমাদের কাছে থাকবে ততক্ষণ ওই শয়তানি আমাদের কিচ্ছু করতে পারবে না, আর সেই রক্তের সাহায্যে ওই শয়তানিকে
আটকানো সম্ভব। আর সেই সঙ্গে সাবধান করে দেয়, যে যে গ্রামে ও যাবে সেখানেই মড়ক লাগবে। আমরা যেন সেটা আটকানোর চেষ্টা করি। চিনু হয়তো আরো কিছু বলতো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আচমকাই রক্তবমি করতে করতে চিনু মাটিতে পড়ে যায়। ওর দেহ একেবারে নিঃসাড় হয়ে যায়। কিন্তু পরক্ষণেই ও আবার উঠে দাঁড়ায়। এই চিনু কিন্তু আমাদের চিনু ছিল না। চিনুর দেহে তখন ছিল অন্য কেউ। প্রথমেই সে আমাদের আক্রমণ করতে আসে, কিন্তু ভৈরবী গ্রন্থ আর চিনুর রক্ত সঙ্গে থাকায় ও আমাদের কিছুই করতে পারে না। এরপর সে সেখান থেকে চলে যায়। প্রথমে সেই পিশাচিনীর এত ক্ষমতা ছিল না। ভৈরবী গ্রন্থ থেকে আমরা দুই বোন যে বিদ্যা লাভ করি, তাতে অনায়াসে আমরা ওকে আটকাতে পারছিলাম। ও যে যে গ্রামে গিয়ে শিকার করতো, আমরা দুই বোন সেখানে ফেরিয়ালি সেজে আমাদের কাপড়ের তৈরি পাখি সেই গ্রামে বিক্রি করে আসতাম। যতক্ষণ ওই পাখি বাড়িতে থাকবে ততক্ষণ সেই পিশাচিনীর শিকার ওই হতভাগ্য রোগী সুস্থ হয়ে উঠবে। কাজ করবে না ওর কোনো সম্মোহনী বিদ্যা। প্রথম দিকে আমাদের উপস্থিতি টের পেলে ও সেই এলাকা ছেড়ে পালাতো, কিন্তু ধীরে ধীরে ওর শক্তি বাড়তে থাকে। এক পর্যায়ে নিজের সম্মোহনী বিদ্যা প্রয়োগ করে গ্রামবাসীদের মনে বিশ্বাস জাগিয়ে দেয় যে আমরাই রক্তপিশাচিনী। আর তারপরে কোনো অন্য গ্রামে গেলেই সেখানে এই গল্প লোকমুখে ছড়িয়ে দিত ওরই বশীভূত কোনো মানুষ। এর মধ্যে একদিন স্বপ্নে আমি চিনুকে দেখতে পাই। সে জানায় যে আগামী আমাবস্যার মধ্যে যদি আমরা ওকে আটকাতে না পারি তাহলে চিনুকে আর কোনো দিনই ফিরিয়ে আনা যাবে না। ওই পিশাচিনী চিনুর দেহ পুরোপুরি অধিকার করে নেবে। ঘটনাচক্রে আমরা জানতে পারি যে ও ছদ্মবেশে এই গ্রামেই এসেছে, তাই ওর পিছু নিয়ে আমরাও এখানে চলে আসি। প্রথমেই ওকে আটকানোর জন্য আমরা পুরো গ্রামের সীমানা বরাবর বন্ধনী দিই। এর ফলে এই গ্রাম ছেড়ে ও আর বেরোতে পারবে না বুঝতে পেরে ওর শিকার করা কয়েকটা বাচ্চাকেও নিজের কাছে আটকে রাখে। উদ্দেশ্য নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য গ্রামের মানুষ ওকে ছেড়ে দেবে। এছাড়া ওর শিকার হওয়া গ্রামের অন্যান্য পুরুষ ও মহিলা ওর সম্মোহনী জালে আটকে গেছে। খেয়াল করে দেখবেন, আজ সকাল থেকেই গ্রামের বেশ কিছু পুরুষ আর মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের অমাবস্যায় ও সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যাতে ওর কাজে কেউ বাধা দিতে না পারে। আমরা জানতাম যে আমাদের একার ক্ষমতায় আমরা ওকে কোনো দিনই আটকাতে পারবো না। এই রকম একটা সময় আপনি এই গ্রামে পা রাখেন। ও বুঝতে পেরেছিল আপনি যদি আমাদের সঙ্গে যোগ দেন তাহলে ও কখনোই জিততে পারবে না। আর এসেই আপনি সবাইকে আশ্বস্ত করেন যে অমাবস্যার মধ্যে পিশাচিনীকে প্রতিহত করবেন। আর সেটা যাতে না হয় তা নিশ্চিত করতে কাল রাতে ও আমাদের আক্রমণ করে। এতক্ষণ সবাই চুপচাপ ছিল। ঠিক এই সময় মন্দিরের সামনে এসে দাঁড়ালেন এক শান্ত সৌম্য চেহারার মানুষ। তাকে দেখে সবাই নিজের নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ঠাকুরমশাই ফিরে এসেছেন, ঠাকুরমশাই ফিরে এসেছেন। গ্রামবাসীদের কলরবে ভরে উঠল চারিদিক। দ্বিজনাথ রায় এই গ্রামের পুরনো পূজারী। ভগবতী মায়ের বিগ্রহকে প্রণাম করে তিনি সেখানে মন্দির প্রাঙ্গণে গ্রামবাসীদের মাঝে বসলেন। মোড়ল দেবু গোস্বামী সমেত গ্রামবাসীরা সবাই নিজের ভুলের জন্য একে একে তার কাছে ক্ষমা চাইলেন। কথায় কথায় দ্বিজনাথ রায় জানতে পারলেন কিভাবে গ্রামবাসীদের ভ্রম দূর হল। তিনি বিক্রম ঠাকুরকে অকুণ্ঠ ধন্যবাদ জানালেন। বিক্রম ঠাকুর বললেন, একটু পরেই অমাবস্যা লাগছে, তার আগে থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এতক্ষণ যা শুনলাম তা থেকে বুঝেছি যে এ কোনো সাধারণ পিশাচিনী নয়। এক গর্ভধারিণী ছিল শয়তানের উপাসক। সে নিজেকে শয়তানের কাছে নিবেদন করেছিল। মৃত্যুর পরে সে আবার ফিরে এসেছে নিজের সন্তানের দেহ আশ্রয় করে। এ খুব ভয়ঙ্কর এক পিশাচিনী। ঠাকুরমশাই, আপনি এখন থেকে পূজার
জোগাড় শুরু করুন। আর সেই সঙ্গে নিশ্চিত করুন যে আজ রাতে গ্রামের কারোর বাড়িতে যেন অন্ধকার না হয়। সবাই নিজের নিজের ঠাকুর ঘরের প্রদীপে এত তেল ভরে রাখুক যেন আজ রাতে কোনোভাবেই সেটা যেন না নিভে যায়। তারপর দুই বোনের দিকে ফিরে বিক্রম ঠাকুর বললেন, তোরা দুজন এখন মন্দিরের অতিথিশালায় বিশ্রাম কর। তারপর একটু থেমে আবার বললেন, আজ রাতে একটা ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। গ্রামবাসীরা যে যার ঘরের দিকে পা বাড়ালো। ভগবতী দেবীর মন্দিরে রয়ে গেলেন বিক্রম ঠাকুর আর ওরা দুই বোন। ওদেরকে মন্দিরের অতিথিশালায় পাঠিয়ে দিয়ে বিক্রম ঠাকুর আবার ধ্যানে বসলেন। মনে মনে তার গুরুদেবকে ডাকতে লাগলেন তিনি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে কালেশ্বরানন্দের জ্যোতির্ময় মূর্তিটি তার সামনে উদ্ভাসিত হয়ে উঠল। প্রশান্ত মুখে গুরুদেব বললেন, কি হলো? খুঁজে পেলি তোর উত্তর? হ্যাঁ প্রভু, হ্যাঁ খুঁজে পেয়েছি, আর তার সমাধানের ব্যবস্থাও করেছি। বেশ, তোর পাশে যে আরো এক দৈব শক্তির আভাস পাচ্ছি। খুব ভালো, তুই এবার নিশ্চয়ই এই যুদ্ধে জয় লাভ করবি। কিন্তু প্রভু, ওই পিশাচিনী যে শিশুদের নিজের কাছে আটকে রেখেছে, ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ দিলে ও তো তাদের কোনো ক্ষতি করবে না তো? নিশ্চিন্তে থাক, ওই পিশাচিনী এখনো পূর্ণ শক্তি পায়নি। ওর ভেতর থেকে এক শুভ শক্তি ওকে আটকে রেখেছে। যদিও খুবই ক্ষীণ, কিন্তু তবুও ওই শক্তির কারণেই নরক জীবেরা কিছু করতে পারছে না। নরক জীব? হ্যাঁ, ওরা ওই পিশাচিনীর সহকারী। গ্রামের আনাচে কানাচেই ওরা লুকিয়ে আছে। শ্মশানে যে আধ খাওয়া মৃতদেহগুলি পাওয়া গিয়েছে, সেগুলো ওদেরই কীর্তি। আজ রাতে তুই শ্মশান ভূমিতে পিশাচ সমন যজ্ঞ করবি। তোকে আটকাতে প্রথমে ওই নরক জীবরা আসবে। তুই ওদের থামাতে পারবি তো? আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো প্রভু, কিন্তু পিশাচ শমন যজ্ঞ করতে গেলে আমাকে তো ওই রক্ত পিশাচিনীর দেহের কোনো গুরুত্বপূর্ণ অংশ নিয়ে যজ্ঞে বসতে হবে। সেটা কিভাবে পাবো? স্মিত হাসলেন কালেশ্বরানন্দ। তারপর বললেন, রক্তের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু আছে নাকি? বিজয়ী ভব। ধীরে ধীরে কালেশ্বরানন্দের জ্যোতির্ময় মূর্তিটি অন্তর্হিত হল। চোখ খুলে তাকালেন বিক্রম ঠাকুর। উঠে দাঁড়ালেন। মন্দিরের পাশের অশ্বত্থ গাছ থেকে একটা পাতা নিয়ে তাতে আঁকিবুকি কাটলেন। তারপর উড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে পুরোহিত দ্বিজনাথ রায়, মোড়ল দেবু গোস্বামী, সুখু গোয়ালা সহ আরও বেশ কয়েকজন গ্রামের পুরুষ মন্দির চত্বরে এসে দাঁড়ালেন। এসেছিস তোরা? আচ্ছা, কিছু জানতে পারলি কতজনকে পাওয়া যাচ্ছে না? আজ্ঞে বাবা ঠাকুর, ওই বিকাশ, নারায়ণের বউ মিতা, আর ওইদিকে হরেনের বউ কান্তা, এইদিকে এই বাগদিপাড়ার নিতাইয়ের বউ, মদনের ছেলে, আর ওই জেলেপাড়ার হরি আর সুখেনের মা, এরকম প্রায় ওই 28 থেকে 30 জনের মতো পাত্তা নেই বাবা ঠাকুর। এটাই অনুমান করছিলাম। শোন, আজ রাতে আমি শ্মশানে যজ্ঞ করব। আজ রাতে অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে, তা তোদের কয়েকজনকে ডাকা। তোরা সবাই গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে এই কাপড়ের পাখি রেখে আসবি। এগুলি থাকলে সম্মোহিত কেউ বাড়িতে প্রবেশ করতে পারবে না। সবাইকে সাবধান করে দিবি। যাই হয়ে যাক না কেন, তারা যেন আজ রাতে কোনোভাবেই বাড়ির বাইরে পা না রাখে। আজ আমি যখন যজ্ঞে বসবো, তখন আমাকে আটকানোর জন্য অনেক রকম ভাবে চেষ্টা করবে ওই পিশাচিনীটা। গ্রামের ছেলে মেয়েরা উদাও হয়ে গিয়েছে আজকের রাতে। তাদের কেউ যদি ফিরে এসে ডাক দেয়, কোনোভাবেই যেন তাদের ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে যেন কেউই না বেরোয়। ওরা এখন ওই রক্ত পিশাচিনীর সম্মোহনে আটকে আছে। তারপর ওদের হাতে কতগুলো কাপড়ের তৈরি পাখি তুলে দিয়ে বললেন,
যা যা যা, এই বাকিগুলো নিয়ে যা। সবাই চলে যেতেই যজ্ঞের প্রস্তুতি শুরু করলেন বিক্রম ঠাকুর, আর সেই সাথে হিরণময়ী আর মৃন্ময়ীও শুরু করলো তাদের প্রস্তুতি। নতুন কেউ যদি আজকে গ্রামে আসে তাহলে ভাববে আজকে এখানে বড় কোনো উৎসব হচ্ছে। পুরো গ্রাম আলোয় ঝলমল করছে, প্রতিটা বাড়ির ঠাকুরঘর থেকে ভেসে আসছে হরিনাম সংকীর্তনের মধুর শব্দ। অনেকদিন পরে আজ গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা ভগবতীর মন্দিরে জাঁকজমক করে পুজো হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও সবাই কেমন যেন ভয়ে সিঁটিয়ে আছে। বিক্রম ঠাকুর বলেছেন হারিয়ে যাওয়া কেউ ফিরে এলে সাড়া না দিতে, কিন্তু দরজার বাইরে যদি এসে দাঁড়ায় তাদের হারিয়ে যাওয়া খোকা খুকি বা তাদের হারিয়ে যাওয়া মা বাবারা, তাহলে সন্তানহারা মা বাবারা কি নিজেদের সংযত রাখতে পারবে? কিংবা বাপ মাহারা ছেলে মেয়েদের আটকে রাখতে পারবে তাদের বাড়ির বাকি লোকেরা? গ্রামের শ্মশান ভূমিতে বিক্রম ঠাকুর একাগ্র চিত্তে নিজের কাজ করে যাচ্ছিলেন। চিনুর রক্ত আর হোমের ছাই মিশিয়ে মাটিতে একটা গোলাকার চক্র কেটে সেই চক্রের মধ্যে তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। ওদিকে মা ভগবতীর মন্দিরের পাশের একটি ঘরে ধ্যানরত অবস্থায় বসে আছে দুই বোন। হঠাৎই বাইরে তারা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। দিদি, দিদি, দেখ আমি ফিরে এসেছি। দিদি। মৃন্ময়ী সাড়া দিতে যাচ্ছিল, কিন্তু তাকে আটকায় হিরণময়ী। না না, একদম না। ঠাকুর না আসা পর্যন্ত কারোর ডাকে সাড়া দিবি না। পরক্ষণেই শোনা যায় বিক্রম ঠাকুরের কণ্ঠস্বর। চিন্তা নেই, তোদের বোন ফিরে এসেছে, বেরিয়ে আসবে না। মিনু উসখুস করছে দেখে হিরণময়ী বলল, ঠাকুর যদি আসতেন তাহলে তিনি আমাদের কখনোই বাইরে যেতে বলতেন না, তিনি নিজেই এই ঘরে প্রবেশ করতেন। ওদিকে কান্তার স্বামী অনেক কষ্টে নিজের মেয়েকে আটকে রেখেছেন। কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না যে দরজার বাইরে যে ডাক দিচ্ছে এখন সে আর ওর মা নয়। মিতা বৌদির বাড়ির বাইরেও এক দৃশ্য। মায়ের ডাকে ছুটে বেরোতে যাচ্ছিল ছেলে, অনেক কষ্টে ওর বাবার কাকা মিলে আটকে রেখেছে। গ্রামের অন্যান্য বাড়ির সামনেও এই একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। একটা গড়গড় শব্দে চোখ খুলে তাকালেন বিক্রম ঠাকুর। একটা অদ্ভুত জীব, তার মুখ অনেকটা কুকুরের মতো, আবার তার মাথায় ছাগলের মতো একজোড়া শিং আছে। খানিকটা সামনের দিকে ঝুঁকে দুপায়ে দাঁড়িয়ে আছে। জীবটার হাত দুটো মানুষের মতো হলেও পা দুটো দেখতে ঘোড়ার খুরের মতো। তার সারা শরীর লাল রক্তে ভাসছে, যেন কোনো রক্তকুণ্ড থেকে এই মাত্র স্নান করে উঠে এসেছে। বিক্রম ঠাকুর আবার চোখ বন্ধ করলেন। সেই জীবটা লাফ দিল বিক্রম ঠাকুরের দিকে, কিন্তু তাকে ঘিরে থাকা গণ্ডির কাছাকাছি আসতেই সেটার শরীরটা যেন কোনো অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। কিছুটা পিছিয়ে এসে আবার লাফ দিল, কিন্তু এবারও তাকে বিফল মনোরথ হয়েই ফিরতে হলো। আকাশের দিকে মুখ তুলে জীবটা একটা হুঙ্কার ছাড়ল। অমনি কোত্থেকে এক রাশ কালো ধোঁয়া ঝড়ের মতো ধেয়ে এলো বিক্রম ঠাকুরের দিকে। কিন্তু এই সব ছাপিয়ে শোনা গেল বিক্রম ঠাকুরের উদাত্ত কণ্ঠ। পরক্ষণেই তাকে ঘিরে থাকা গণ্ডি বরাবর জেগে উঠল আগুনের লেলিহান শিখা। ধীরে ধীরে সেই আগুনের চক্রের পরিধি বাড়তে লাগলো। সেই জীবটা একটু একটু করে পেছোতে লাগলো, কিন্তু শ্মশান ভূমির বাইরে বেরোতে পারল না। শ্মশান ভূমির চারিদিকে তখন উড়ে বেড়াচ্ছে অসংখ্য রঙিন কাপড়ের পাখি। সেই পাখির বলয় ভেদ করে কিছুতেই বেরোতে পারছে না প্রাণীটা। এদিকে আগুনের চক্রও ক্রমে এগিয়ে আসছে তার দিকে। হঠাৎ দপ করে জ্বলে উঠল পাখিগুলো, তারপর একে একে টুকটুক করে খসে পড়তে লাগলো। অমনি সেই জীবটা উল্লাসে হর্ষধ্বনি দিয়ে উঠল। সে দেখল যেন তাকে রক্ষা করতেই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এক নারী মূর্তি, আর তারই হাতের ইশারায় জ্বলে পুড়ে যাচ্ছে কাপড়ের তৈরি পাখিগুলো। ওদিকে ভগবতী দেবীর মন্দিরে আচমকাই নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো ধ্যানমগ্ন হিরণময়ী আর মৃন্ময়ী। তাদের চোখের সামনে অন্ধকার ছেয়ে এলো, তা সত্ত্বেও নিজেদের সমস্ত ক্ষমতা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করত। শ্মশানে আচমকাই জ্বলন্ত পাখিগুলো উড়ে এলো সেই বিকট জীবটার দিকে। একটা ভয়ার্থ চিৎকার করে উঠল প্রাণীটা। তিনি ছুটে এলো ওই পাখিগুলোকে আটকানোর জন্য, কিন্তু ততক্ষণে অগ্নিবলয় প্রাণীটার কাছাকাছি চলে এসেছে। টপ করে জ্বলে উঠল সেই প্রাণীটার দেহ।
একটা বীভৎস চিৎকার আর কটু গন্ধে ভরে উঠল চারিদিক, আর সেই সঙ্গে ভেসে এলো একটা মেয়েলি গলার চিৎকার। এদিকে কান্তা, মিতা আর গ্রামের অন্যান্যদের বাড়ির সামনে তখন ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করেছে তাদের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনেরা। বারবার ডাকছে কেউ যেন বেরিয়ে আসে। বাড়ির ভেতরেও চলছে এক যুদ্ধ। বাড়িতে রয়েছে কারোর ছেলে, কারোর মা, কারোর স্বামী, তো কারোর স্ত্রী। আর কতক্ষণই বা বাড়ির ভেতরে এদেরকে আটকে রাখা যাবে? শ্মশানের সেই প্রাণীটা ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। সেই আগুনের বলয় এখনো বেড়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ করে চলেছেন বিক্রম ঠাকুর। ভগবতী দেবীর মন্দির থেকে ভেসে এলো পবিত্র শঙ্খধ্বন। নিজের নিজের বাড়ির সামনে যেসব লোকজন ছিল, নিজেদের কান্না থামিয়ে আচমকাই তারা সবাই একসঙ্গে ছুটে চলল গ্রামের শ্মশানের দিকে। ভগবতী দেবীর মন্দিরের দিক থেকে উড়ে আসছে এক ঝাঁক কাপড়ের পাখি। দিশেহারা হয়ে একটা তীব্র চিৎকার করে হাওয়ায় ভেসে উঠল চিনু। ততক্ষণে ওর বশীভূত দাসেরা একে একে চলে এসেছে শ্মশান ভূমির কাছাকাছি। খলখল করে হেসে উঠে চিনু বলল, নে, এবার এবার এদের পুড়িয়ে মার, শেষ করে ফেল সবাইকে। বিক্রম ঠাকুর কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি মন্ত্র পড়ে যেতে লাগলেন। সেই আগুনের বলয় ধীরে ধীরে আরো বাড়তে লাগলো। দূরে দাঁড়িয়ে চিনু তখনও খলখল করে হেসে চলেছে। একে একে সবাই সেই আগুনের সীমায় এসে পড়ল। দূরে দাঁড়িয়ে চিনু তখনও অদ্ভুতভাবে হাসছে। দপ করে আগুন ধরে গেল সেই দেহগুলোতে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই জ্বলে বা পুড়ে গেল না। একটা ক্ষীণ কালো ধোঁয়া বেরিয়ে এলো সেই আগুন থেকে। আগুনের বলয়ের মধ্যে প্রবেশ করার পর টুপ টুপ করে সবাই পড়ে গেল মাটিতে। পাগলের মতো চেঁচিয়ে উঠল চিনু, না না, এ হতে পারে না, এ হতে পারে না। এরা এরা সবাই পুড়ে মরল না কেন? হ্যাঁ, না না, এত দূরে এসে আমি কিছুতেই হেরে যাব না, কিছুতেই না। কথা বলতে বলতেই তার মুখ দিয়ে ঝলকে বেরিয়ে এলো একরাশ কালো রক্ত। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সে। আবার উঠে দাঁড়িয়ে পিছু হটার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। এক ঝাঁক পাখি তার রাস্তা আটকে রেখেছে। নিজের ক্ষমতা দিয়ে পাখিগুলোকে সরিয়ে দিতে গেল, পারল না। গ্রামের মধ্যে দৈব শক্তির প্রভাব বৃদ্ধি পেয়েছে। গ্রামের অধিষ্ঠাত্রী দেবী অনেক দিন পর ঠিকঠাক পুজো পেয়েছেন। গ্রামের আধ্যাত্মিক সুরক্ষা বলয় আবার সক্রিয় হয়ে উঠেছে। এত মানুষ আজ একসাথে ভগবানকে ডাকছে, এর মধ্যে অশুভের স্থান কোথায়? অগ্নিবলয় ধীরে ধীরে গ্রাস করল চিনুকে। দূর থেকে শোনা গেল তার তীব্র আর্তনাদ। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল একটা উজ্জ্বল আলোর বলয় যেন ধীরে ধীরে গ্রামটাকে ঘিরে ফেলল। সেই সঙ্গে বাতাসে ভেসে আসতে লাগলো ধূপ, ধুনো আর চন্দনের গন্ধ। অনেক দিন পরে গ্রামের হাওয়া ভরে উঠল এক পবিত্র সুবাসে। শেষ হলো রক্তপিশাচিনীর দুঃস্বপ্ন সম অধ্যায়। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সবাই ছুটল শ্মশান ভূমির দিকে। সেখানে তারা নিজেদের হারানো ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদের অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখল। কিন্তু বিক্রম ঠাকুরকে কোথাও দেখা গেল না। মোড়ল সহ কয়েকজন ছুটে গেল ভগবতী মায়ের মন্দিরের দিকে, কিন্তু সেখানেও কেউ নেই। হঠাৎ একটা পাতা উড়ে এসে মোড়ল দেবু গোস্বামীর মাথায় পড়ল। সেটা তিনি হাতে তুলে নিলেন। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে অবশেষে ওপরের দিকে হাত জোর করে প্রণাম করলেন তিনি। অনেক দূরে একটা ট্রেনের কামরায় বসে আছেন বিক্রম ঠাকুর। তার সঙ্গে রয়েছে 3টি মেয়ে। ওরা এখনো ঘুমোচ্ছে। ওদের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, ফলে এখন ওরা আর স্বাভাবিক অবস্থায় নেই। ওদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন একজনই, কিন্তু তিনি রয়েছেন অনেক দূরের এক নগরীতে। আর তাই সেখানেই ওদের নিয়ে চলেছেন বিক্রম ঠাকুর। ওদের গন্তব্যস্থল উজ্জয়িনী।